বিএনপির জনপ্রিয়তা দেখে একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ তারেক রহমানের। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে অপরাধ করে কেউ ছাড় পাবে না। সংস্কৃতির কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে উৎসব উত্তেজনা, প্রচারে সরব প্রার্থীরা ভোটারদের নিচ্ছেন সমস্যা সমাধানে একগুচ্ছ প্রতিশ্রুতি। রাজনৈতিক স্থিতিশীলতাই ঠিক করবে ভবিষ্যতের অর্থনীতি, বলছেন ডক্টর দেবপ্রিয়। দুর্নীতি বন্ধ না হলে সফল হবে না কোনো উদ্যোগ। কিশোরগঞ্জের 18 বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে গরুর হাট, ব্যাহত শিক্ষা কার্যক্রম, দ্রুত ব্যবস্থা চান শিক্ষক শিক্ষার্থীরা। নিউ ইয়র্কে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ কনস্যুলেট, জনবলের সংকটে কমছে সেবার পরিধি, দিনে ইস্যু করা যাচ্ছে না 60টির বেশি পাসপোর্ট। এবং বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা হতাশার, বলছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সাকিব খেললে দলের জন্য ভালো। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শেফালি রহমান। এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে একটি দল নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাই ভোটের দিন জনগণের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম সফর শেষে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় জনসভা শেষে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখতে শীত উপেক্ষা করে আগে থেকে জড়ো হন দলের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশস্থল কাঁচপুর বালুর মাঠে নামে জনতার ঢল, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় 22 বছর পর দ্বিতীয়বারের মতো দলের শীর্ষ নেতার সান্নিধ্য পান নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজকের রাতটা আসলে আমাদের চাঁদ রাতের মতো, ঈদের রাত যেরকম হয় ঠিক সেরকমই, কারণ 1.5 যুগ পর আমাদের নেতাকে আমরা কাছে পাচ্ছি। আমরা এই প্রথম ওনাকে দেখছি, আমরা ওনার কাছ থেকে অনেক আশাবাদী যে উনি আমাদের দেশটাকে আরো উন্নত করবেন। জনসভায় তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ডামি নির্বাচন ও নিশিরাতের ভোট করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রতি জনগণের আস্থা ও ভোট দেওয়ার প্রস্তুতি দেখে একটি দল ষড়যন্ত্র করছে। বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি যাবি নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে না। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশকে প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করবে বিএনপি। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। নারায়ণগঞ্জের সমাবেশে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরে ঢাকায় ফেরেন তারেক রহমান। আগামী মঙ্গলবার গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী প্রচারে যাবেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, নারায়ণগঞ্জ। বাংলাদেশকে ভালো রাখতে হলে ঐক্যবদ্ধ থেকে সত্যিকারের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নে বিএনপির নেয়া পরিকল্পনা বাস্তবায়নে ফেব্রুয়ারির 12 তারিখে ভোট দিয়ে বিজয়ী করতে হবে ধানের শেষ প্রতীককে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিকেল থেকে শীত উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 14 গ্রাম হাই স্কুল মাঠে জনসমাবেশ স্থলে ভিড় করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 8টার দিকে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে সমাবেশ মঞ্চে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 হাত তুলে শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করার তাগিদ নিয়ে নিজ দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। অবাস্তব ধোঁকাবাজির কোনো আশ্বাস নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই এগুচ্ছে তার দল। যেসব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেতে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলো ধীরে 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 করতে চাই। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরেনি দাবি করে তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতা থাকায় দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিই পারবে জনগণের ভাগ্য বদলের জন্য কাজ করতে। সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে এবং কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র একটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে ফেব্রুয়ারির 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই হবে না, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবে, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এ সময় স্থানীয় সংসদীয় আসনের দলের মনোনীত প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। সাইফুল রিপন, দেশ টিভি, কুমিল্লা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ক্ষমতায় গেলে নারী পুরুষ ধর্ম বর্ণ সকলের সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় ঢাকা 7 আসনের জামায়াত প্রার্থীর জনসভায় কথা বলেন তিনি। এর আগে দুপুরে ঢাকা 6 আসনে জামায়াত প্রার্থীর নির্বাচন জনসভায় তিনি হুঁশিয়ারি দেন, দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেয়া হবে। এছাড়াও ঢাকা 4 এবং ঢাকা 5 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা 7 আসনের জামাত প্রার্থী হাফেজ ইনায়েতুল্লাহর জনসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তার আগমনে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত হয় আলিয়া মাঠ। জামাত আমির বলেন, ঋণ খেলাপিদের ছায়ায় রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখানো হাস্যকর। আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পড়ানো মন বুলানো গান আর চলবে না। আর ক্ষমতায় গেলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলমুক্ত পুরান ঢাকা গড়ার আশাবাদ ব্যক্ত করেন 7 আসনের জামাত প্রার্থী। আমরা হারাম খাই না, কেউ আমরা হারাম খেতে দিব না, সন্ত্রাস আমরা করব না, কাউকে আমরা সন্ত্রাসে করতে দিব না, লুটপাট দুর্নীতি আমরা করি না, আমরা কাউকে করতে দেব না ইনশাল্লাহ। উত্তরবঙ্গের 8 জেলায় প্রচারণা শেষে রোববার ঢাকার বেশ কয়েকটি আসনে জনসভায় অংশ নেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতা ভোট। সাংস্কৃতিক রাজধানী আর আধ্যাত্মিক সাধক লালন শাহের স্মৃতিধন্য জেলা কুষ্টিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4টি আসনে এখন উৎসব আর উত্তেজনার আমেজ। সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ নিয়ে আজকের জনতার ভোট। কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাসকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। যে মাটির ভাজে ভাজে মিশে আছে লালনের আধ্যাত্মিকতা আর রবি ঠাকুরের অমর সৃষ্টিশীলতা, সেই পুণ্যভূমি কুষ্টিয়া। কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, কুষ্টিয়া মানেই বাঙালির সাংস্কৃতিক হৃদস্পন্দন। খাঁচার ভিতর অচিন পাখির সন্ধানে যেখানে দেশ বিদেশের হাজারো মানুষ ভিড় করে। মোট 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের লড়াই এখন তুঙ্গে। তবে লালন রবির এই দেশে উন্নয়নের পাশাপাশি ভোটারদের মনে জমা হয়ে আছে একগুচ্ছ অমীমাংসিত সমস্যা। এই দেশটা ভালো চলবে সেরকম একটা প্রার্থী চাই। যারা আমাদের পাশে দাঁড়াবি তাদেরই আমরা ভোট দেবো। প্রতিবাদ হলে তো ভোট দেবোই না, ভালো ভালো প্রার্থী হতে হবে। অসৎ লোকের ভোট দেওয়া যাবে না, সৎ লোককে ভোট দিতে হবে।
ভোটারদের প্রত্যাশা পূরণের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করব এবং সাথে সাথে আমি সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি একটা দুর্নীতিমুক্ত এবং নিরাপদ সমাজ আমি গড়ে তুলতে চাই। আমি এই ময়দানে থাকি, যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ জনগণের পাশে যেভাবে ছিলাম পরবর্তীতেও সেইভাবেই থাকব। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা সবাই মিলে এই দেশ একটা সোনার দেশ গড়তে চাই। কুষ্টিয়া হলো সেই জায়গা যেখানে গড়াই নদীর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বাউলের একতারা বাজে, কবির কবিতার, কৃষকের লাঙল একই সমান্তরালে স্বপ্ন বুনে। কুষ্টিয়া 4 আসনেই লড়াইয়ের মূল হাতিয়ার উন্নয়ন এবং সুশাসন। সাধারণ ভোটাররা বলছেন ব্যক্তি নয় বরং কুষ্টিয়ার শিল্প ঐতিহ্যকে ধরে রেখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নিশ্চয়তা জেনে দিবেন তার বেলাতেই পড়বে এবারের ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, কুষ্টিয়া। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটছে কক্সবাজারের প্রার্থীদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, প্রার্থীদের প্রচার কেমন চলছে জানাবেন? শেফালি যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজার পর্যটন রাজধানী, এখানে 4টি সংসদীয় আসন রয়েছে কক্সবাজারের, এবং যেহেতু পর্যটন রাজধানী এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং কক্সবাজার কিন্তু নানা কারণেই আলোচিত একটি দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার একটি বৃহত্তম পর্যটন রাজধানী। এখানে রয়েছে শিল্প, লবণ শিল্প, চিংড়ি এবং নানা ধরনের যে ডিপ সিফুড এবং বিশেষ করে সমুদ্র সৈকত। এই পর্যটনকে কিন্তু কক্সবাজারের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ঘিরে কিন্তু এবারের প্রধান রাজনৈতিক দল জামাত এবং বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা যেটি প্রধান আলোচ্য বিষয় এবং সমস্যাগুলো জনগণের সাথে যাচ্ছেন, তারা কি আশ্বাস দিচ্ছেন, বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা প্রার্থীরা জামাত এবং বিএনপি হচ্ছে, যেহেতু তারা এখানে অন্য কোনো প্রার্থী নেই, তারা সকাল থেকে বিকাল চায়ের দোকান থেকে শুরু করে মানুষের পাড়া মহল্লায় কিন্তু নানা প্রতিশ্রুতি যাচ্ছেন এবং জনগণও কিন্তু সেটি নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা এবং আনন্দ নিচ্ছে। বিশেষ করে চায়ের দোকানগুলো এখন হয়ে গেছে মিনি সংসদ ভবন। এখানে কিন্তু কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে সরকার চালাবেন, এটাই এখন প্রতিদিন নিয়মিত আলোচনার বিষয়। যেই মানুষগুলো সব সময় তাকে অবহেলিত, যারা কোনো আলোচনায় থাকে না, তারা কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমিক এবং কুলিগুলা কিন্তু যায়, যেহেতু ভোট কিন্তু সবার সমান, সেক্ষেত্রে কিন্তু এখন প্রার্থীরা তাদেরকেই গুরুত্ব বেশি দিচ্ছে এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে মহেশখালী কুতুবদিয়াতে রয়েছেন জামাতের কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, চকরিয়া পেকুয়া থেকে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবার কিন্তু ওই এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। তরুণ ভোটাররা কিন্তু নানাভাবে তাদের মতামতকে, যেহেতু জেএনজিরা এই 24শে জুলাই আন্দোলনের পর কিন্তু তারা একটি আমূল পরিবর্তন এসেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছে। কক্সবাজার সদর আসনে নির্বাচন করছে লুৎফর রহমান কাজন এবং জামাত ইসলামী প্রতিনিধি করছেন বিপি বাহাদুর এবং উকিয়া টেকনাফ থেকে নির্বাচন করছেন নূর আহমদ আনোয়ারি এবং শাহজাহান চৌধুরী। সব মিলিয়ে কিন্তু কক্সবাজারে জমজমাট জমে উঠেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ছোটখাটো পোস্টার ছিঁড়া সহ যেই বিষয়গুলো রয়েছে জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনার জানিয়েছে এখনো পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং জেলা পুলিশ জানিয়েছেন এইভাবে যদি কোনো দুষ্কৃতিকারী কোনোভাবে কোনো জায়গায় হাঙ্গামা বা কোনো অপ্রীতির ঘটনা ঘটে তারা তাহলে সাথে সাথে অ্যাকশনে যাবেন নির্বাচন কমিশনের অধীনে। সব মিলিয়ে কক্সবাজারে বলা যায় নির্বাচন এবং পর্যটন দুইটাই একসাথে জমজমাট অবস্থান করছে। এটাই ছিল কক্সবাজার থেকে শেফালি। ধন্যবাদ আব্দুর রহমান। দর্শক, কক্সবাজার থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে এবং বুধবার নওগাঁ সফর করবেন। এর মধ্যে তার সফর ঘিরে সাজ সাজ রব পড়েছে এই দুটি জেলায়। দলের প্রধানকে বরণে প্রস্তুতি সভা করেছে বিএনপি। সহকর্মীদের তথ্য ছবিতে শর্মিলা কেয়ার রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকা সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সফরে জনসভা, সমাবেশ, পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তিনি। তুলে ধরেন আগামী দিনের পরিকল্পনা। এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়,
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান পরবর্তী সফরে যাবেন ময়মনসিংহে। তার এই সফর ঘিরে প্রস্তুতি সভা করেছে বিএনপি। প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য নেতাকর্মীরা জনসভাস্থল পরিদর্শন করেছেন। এরপর 29 জানুয়ারি তারেক রহমানের রাজশাহী সফর। এদিন ফেরার পথে নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে জানিয়েছেন বিএনপি নেতারা। আগামী 29 তারিখ বিমানযোগে উনি রাজশাহীতে পদার্পণ করবেন এবং রাজশাহীর মাদ্রাসা মাঠে সেখানে তিনি প্রথম জনসভা নির্বাচনী প্রচারণা সভা করবেন। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং মহানগর এই মোট 4টি ইউনিট, 4টি জেলার ইউনিটকে প্রায় 13 জন এমপি প্রার্থী ওখানে আছেন, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন, ধানের শীষ প্রতীক তুলে দিবেন। এদিন নিজ জেলা বগুড়ায় সফর করবেন তারেক রহমান। এসব সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 27 তারিখে ময়মনসিংহের সমাবেশকে সফল করবে এবং সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশে পরিণত হবে। যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। জনসভা থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন তারেক রহমান। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি AM নাসির উদ্দিন। রোববার বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তারা। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা অংশ নেন। বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওনারা কোয়েশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কি পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কি প্ল্যান, কার আন্ডারে। বৈঠকে নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও প্রত্যাশা তুলে ধরেন কূটনীতিকরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব দেন তারা। Colleagues working for the Election Commission, and we thank them very much for all of their work with us over the months in preparing for this consequential election. Thank you very much. Brigadier General executive provision, how forces will be deployed, what's happening in the different polling centers and so on. So I think with that information, everyone was happy to hear how the preparations are going. নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও জানান কূটনীতিকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর, এমনটাই বললেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সবচেয়ে জোর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আর রাজস্ব আদায়ে। বলেন, অর্থনীতি এগিয়ে নিতে কোনো প্রচেষ্টাই সফল হবে না যদি দুর্নীতির লাগাম টানা না যায়। সাদিয়া লাবনীর প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যার উপরেই নির্ভর করছে কতটা স্থিতিশীল হবে আগামী দিনের অর্থনীতি। ছোট বড় সব দলেরই নির্বাচনী প্রচারণায় থাকছে অর্থনীতি সংস্কার নিয়ে নানা প্রতিশ্রুতি। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। নতুন সরকারের উপরেই নির্ভর করবে অর্থনীতির গতি প্রকৃতি। রাজনৈতিক স্থিতিশীলতায় অনেকখানি নিরূপণ করে দেবে কি ধরনের অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা ওনারা রাখতে পারবেন
এবং যে সমস্ত সমস্যা, কাঠামোগত সমস্যা এখন অর্থনীতিতে আছে, সেগুলোকে ওনারা কিভাবে পূরণ করতে পারবে। তার মতে নির্বাচন পরবর্তী নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা, সেই সঙ্গে আছে কর্মসংস্থানের চ্যালেঞ্জও। যে সমস্ত যুব সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু চাকরিতে যেতে পারেনি, তাদের জন্য আমরা কি করব, কর্মসংস্থানের এই অন্তর্বর্তীকালীন সময় সেটা ভাবার বিষয়। তাদের জন্য কি আমরা ভাতার ব্যবস্থা করব, নাকি আমরা যুব ক্রেডিট কার্ডের ব্যবস্থা করব, নাকি এককালীন ভর্তুকির ব্যবস্থা করব? বিভিন্ন দেশে এগুলি পদক্ষেপ আছে। সেহেতু যুব কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা এই দুটো একটা বড় বিষয় হিসেবে আগামী সরকারের সামনে চ্যালেঞ্জ আসবে। বাড়াতে হবে রাজস্ব আদায়, অভ্যন্তরীণ বিনিয়োগ চাঙ্গা করার পাশাপাশি টানতে হবে বৈদেশিক বিনিয়োগও। এজন্য নিশ্চিত করতে হবে বিদ্যুৎ, জ্বালানি সহ সব ধরনের সেবা। আগামী দিনে বিনিয়োগ করার জন্য আপনার রাজস্ব আহরণ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আগামী সরকারের জন্য। এর পাশাপাশি বিনিয়োগকে চাঙ্গা করাটা একটা বড় বিষয়। তো বিনিয়োগকে চাঙ্গা করার জন্য শুধু অভ্যন্তরীণ বিনিয়োগ দিয়ে আগামী সরকার এটাকে পূরণ করতে পারবে না, সেহেতু বৈদেশিক বিনিয়োগটা একটা বড় বিষয়। প্রবৃদ্ধি অর্জনে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য গেল 17 বছরে তলানিতে নামা শিক্ষার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ তার। এই অর্থনীতিকে সমর্থন দিতে হলে তাকে যেটা লাগবে সেটা হলো মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার মানের যে বড় ধরনের পতন হয়েছে বিগত সময়কালে, সেইখান থেকে উত্তরণ করে গুণমান সম্পন্ন দক্ষ মানব সম্পদ সৃষ্টি করাটাও হবে। স্থিতিশীল অর্থনীতির জন্য শুধু নিম্ন বা মধ্যবিত্ত নয়, সবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য টানতে হবে দুর্নীতির লাগাম, সেই সঙ্গে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এবার রোজায় নিত্যপণ্যের দাম আরও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে অযাচিত ব্যয় করা হয়েছে বলেই এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ঝর্ণা রায়ের রিপোর্ট। আসছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে রোববার বিকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গেল কয়েক বছরের চেয়ে এবার রোজায় বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। গত বছরের তুলনা থেকে এই বছরের রমজানের বাজার ইনশাল্লাহ আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস। বিভিন্ন সময় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণ উল্লেখ করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, 2008 সালে আওয়ামী লীগ সরকার যে ঋণ নিয়েছিল তা বেড়ে এখন কয়েক গুণ হয়েছে। সে সরকারের নেয়া ঋণ শোধ করতে IMF এর সহায়তা নিতে হয়েছে। এই ঋণ ভিত্তিক যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি, তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আমার বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে, যে কারণে আমাদেরকে IMF এর কাছ থেকেও অর্থ সাহায্য নিতে হয়েছে, মানে লোন নিতে হয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলোতে অযাচিত ব্যয় হয়েছে, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যে। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যয় কমাতে অন্তর্বর্তী সরকার অনেক প্রকল্প বাদ দিয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইট প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। কিশোরগঞ্জ হাওরের নিকলির 18 বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে দীর্ঘদিন ধরে বসানো হচ্ছে পশুর হাট। প্রশাসনের তদারকি না থাকায় প্রভাবশালী ইজারাদারদের কাছে জিম্মি হয়ে আছে বিদ্যালয়ের মাঠটি। এতে বিপাকে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীদের। সহকর্মী তোফায়েল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জারৈতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের 18 বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে 17 বছর ধরে বসছে গরুর হাট। সপ্তাহের বুধবার নামমাত্র বিদ্যালয়টি খোলা রেখে বসানো হয় গরুর হাট। পশুর মলমূত্রের দুর্গন্ধের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। গরুর হাট বসায় অনেক শিক্ষার্থীরাই বিদ্যালয়ে আসে না। শিক্ষার্থীদের দাবি হাটটি বিদ্যালয়ের মাঠ থেকে অন্যত্র সরিয়ে নেয়ার। এই যে আমাদের বিদ্যালয়ের সামনে একটি গরুর হাট বসে, সাপ্তাহিক একদিন বসে। মাঠের মধ্যে একটা বড় গরুর হাট বসেছে, তার জন্য আমরা স্কুলে আসতে অসুবিধা হয়, পায়ে গোবর লাগে, তার জন্য আমরা ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে। প্রতি হাটে প্রায় কোটি টাকার গরু বিক্রি কিনে হয়, ভালো কেনাকাটা হয়, বিরাট বড় বড় গরু উঠে। এই মাঠে আমরা বেচা কিনা করি, সব ঈদের বাজারের মতো আনন্দ করে বেচা কিনা করি। বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর বিষয়ে বিদ্যালয়ের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে স্থানীয় ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথা জানিয়েছেন এই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা শিক্ষা অফিসার যিনি দায়িত্বে আছেন আবু সিদ্দিক সাহেব, ওনাকে অবহিত করেছি। উনি এই বিষয়ে উপজেলা প্রশাসন এর সাথে আলাপ করে উপযুক্ত ব্যবস্থা নেবেন। বিদ্যালয়ের মাঠে হাট বসানোর কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে ইজারাদারদেরকে আমরা এই গরুর হাটটি দিয়েছি, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশকে নির্বিঘ্ন করতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা। সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপনের পর সেখানে উৎপাদিত হচ্ছে উন্নত মানের মধু, কিন্তু গেল শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌ চাষিরা। সহকর্মী পলাশ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। দিগন্তজোড়া হলুদ রঙে ঢাকা সরিষা ক্ষেত। পাবনার সদর, আটঘরিয়া ও চাটমোহর চলনবিল এলাকায় দেখা যায় এমন দৃশ্য। সরিষা ক্ষেতের আইলে সারি সারি মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা। সরিষা ফুলের মধু এ জেলার অন্যতম অর্থকরী পণ্য। দেশের চাহিদা মিটিয়ে এই মধু রপ্তানি হচ্ছে বিদেশেও। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। কৃষকরা বলছেন সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপনের কারণে ফুলে পরাগায়ন বাড়ছে, কিন্তু গেল শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌ চাষিরা। এই বছর আসি কোনো মধু উৎপাদন আমার হচ্ছে না এবং কোনো কোম্পানিতে আমি দিয়ে পাচ্ছি না। ঠান্ডার কারণে এই মাছিগুলো বাক্স থেকে বের হয় না। মাছি যদি বাইরেই না যাইতে পারে তাহলে ওরা কি করে মধু সংগ্রহ করবে? এইখানে এই সরিষা ফুলে মৌমাছি বসে, মৌ চাষিরা ওই মধু সংগ্রহ করার জন্য আসে, প্রতি বছরই আসে। ফুল থেকে মাছি মধু সংগ্রহ করতে পারছে না, এই জন্য আমরা এখনো মধু সংগ্রহ করতে পারছি না মাছ থেকে। সরিষা ফুল থেকে মধু উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওটা ইতিমধ্যে ভালো হয়েছে, যদি এই আবহাওয়াটা কন্টিনিউ করে আশা করি মধু চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না। কৃষি অধিদপ্তরের তথ্য মতে মৌসুমে এ জেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 160 টন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত 8:30টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা হয়। পুলিশ জানায়, রোববার রাতে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় বাড়ির ভেতর পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করে নেতাকর্মীরা, ভাঙচুর করে পুলিশের 2টি মোটরসাইকেল। এ ঘটনায় আহত 2 পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী। বরিশালের শায়েস্তাবাদে আগুনে পুড়ে গেছে 8টি দোকান।
রোববার মধ্যরাতে আগুনের এক ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, মোট 4টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত, তবে পুরো বিষয়টি তদন্ত করে জানানো হবে। দেখছেন সংবাদ সকাল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জনবলের অভাবে খুঁড়িয়ে চলছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট সেবার পরিধি। চাহিদা থাকলেও প্রতিদিন 7টির বেশি পাসপোর্ট ইস্যুই কঠিন হয়ে পড়ছে। জরুরি সরঞ্জামের অভাবে থেমে আছে ভ্রাম্যমাণ এনআইডি ও পাসপোর্ট কার্যক্রম। কাশেম মোহাম্মদের প্রতিবেদন, জানাচ্ছেন ফাতেমা তাসনিম। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত লোক সংখ্যা 3 লাখের বেশি, যার মধ্যে 1 লাখই বাস করেন ব্যস্ততম নিউ ইয়র্ক সিটিতে। এ বাস্তবতায় বাংলাদেশি ও আমেরিকান বাংলাদেশিদের জন্য কনসুলেট অত্যন্ত জরুরি সরকারি প্রতিষ্ঠান। পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ নানা ইস্যুর সমাধান কনসুলেটের অন্যতম প্রধান কাজ, যেখানে প্রতিদিন সেবা নিয়ে থাকেন শতাধিক মানুষ। কনসুলেট কার্যালয়ে প্রতিদিন প্রায় 8 ধরনের সেবা দেয়া হয়, যেখানে ভিসা ও যাতায়াত সংক্রান্ত কাজ, দ্বৈত নাগরিকত্ব সার্টিফিকেশন, জন্ম বা রেজিস্ট্রেশন সার্ভিস, জাতীয় পরিচয়পত্র সেবা, পাওয়ার অফ অ্যাটর্নি এবং সেবা ফি সংক্রান্ত কার্যক্রম রয়েছে। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে প্রতিদিন 60টির বেশি পাসপোর্ট ইস্যু করা সম্ভব না হওয়ায় ভোগান্তির শেষ নেই বাংলাদেশিদের। বিষয়টি স্বীকার করে ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান পর্যাপ্ত সরঞ্জাম অভাবকে দায়ী করেন। এই পাসপোর্টটা আমরা বিভিন্ন স্টেশনে যে এটা দেওয়া সম্ভব হতো না এর আগে। ইতিমধ্যে এই কিছুদিন আগে আমরা বাফলে গেলাম, এটা প্রথমবারের মতো আমরা শুরু করছি। এখন আমাদের সার্ভিস সিকাররা স্থানীয়ভাবেও ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সার্ভিসটা প্রসেস করতে পারবে। এই ধরনের সেবা আমরা আদার অন্যান্য স্টেশনেও দেওয়ার চেষ্টা করছি এবং এনআইডির ক্ষেত্রে এই মোবাইল স্টেশনটা এখনও পাওয়া যায়নি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলছি, তারা নির্বাচনের পরে এই ধরনের সেবা দেবে। জরুরি কাজের ভরসাস্থল এ প্রতিষ্ঠানে জনবল বাড়ানোর পাশাপাশি সেবা এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।